হ্যালো ভিউয়ার্স, অচিন্ত দ্য ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC8 পেপারটি রয়েছে, এই পেপারটির ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য অথবা পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র লেখো। তার সময়ে সাম্রাজ্য কি একটি অলীক কল্পনা ছিল? অর্থাৎ পঞ্চম চার্লস উত্তরাধিকারী সূত্রে এক বিরাট বড় সাম্রাজ্য স্থাপন করেছিলেন, এই কারণে তাকে বলা হয়, তার সময়কার সাম্রাজ্যকে বলা হয় অলীক কল্পনা। এই প্রশ্নটির উত্তর নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্ন। তোমরা এই প্রশ্নটির উত্তর সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। তোমাদের এই পেপারটির অন্যান্য প্রশ্নের উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও। তো শুরু করি পঞ্চম চার্লসের শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য বা পঞ্চম চার্লসের সাম্রাজ্যের চরিত্র। পঞ্চম চার্লস ছিলেন স্পেনের উল্লেখযোগ্য রাজা। স্পেনের দিক থেকে তিনি প্রথম চার্লস, কিন্তু অস্ট্রিয়ার দিক থেকে তিনি ছিলেন পঞ্চম চার্লস নামে খ্যাত। 1519 সালে তিনি হ্যাবসবার্গ সাম্রাজ্যের অধীশ্বর হন। বংশানুক্রমিক রাজতন্ত্রের যুগে বিবাহ সূত্রে, জন্মসূত্রে এবং মৃত শাসকের উত্তরাধিকার সূত্রে যে বিশাল সাম্রাজ্যের অধিকারী হওয়া যায়, তার সব থেকে বড় উদাহরণ সম্ভবত এই পঞ্চম চার্লসের রাজত্বকাল 1519 থেকে 56। প্যারা করে দেখো মানে কিভাবে তিনি সাম্রাজ্য লাভ করছেন। চার্লসের উত্তরাধিকার লাভ একটু অন্য ধরনের। পঞ্চম চার্লসের পিতামহ ম্যাক্সিমিলিয়ান বার্গেন্ডির শেষ ডিউকের একমাত্র কন্যাকে বিবাহ করেছিলেন এবং এই কন্যা হল্যান্ডে ফ্রাসে কতের 17টি প্রদেশের উত্তরাধিকারী ছিলেন। তার মাতামহ ও মাতাময়ী ছিলেন বিখ্যাত আরাকানের ফার্দিনান্দ এবং ক্যাস্টাইলের ইসাবেলা। এদেরই কন্যা জুয়ারনা। সুতরাং প্রথম চার্লসের পিতা ও মাতার দিক থেকে উত্তরাধিকার সূত্রে প্রচুর রাজ্য লাভ করেন। ফলত একজন শাসকের অধীনে বিশাল সাম্রাজ্যের জন্ম। তাছাড়া পঞ্চম চার্লসকে পবিত্র রোমান সাম্রাজ্যের পরিচালক হিসেবেও আখ্যা দেওয়া হয়। প্যারা করে দেখো, অবিভক্ত রোমান সাম্রাজ্যের মতো চার্লসও বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হয়েছিলেন ঠিকই, কিন্তু তার সামনে ছিল সমস্যার বিপুল পাহাড়। প্রথমত, তার সাম্রাজ্য ছিল নানা জাতি, নানা ভাষা ও নানা আচরণে বিভক্ত। ছিল না কোনো সাযুজ্য জনগোষ্ঠীর মধ্যে। মুর বা মুসলমানদের সঙ্গে তাকে অনিবার্যভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে হয়। অন্যদিকে ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের সঙ্গেও তার যুদ্ধ বেঁধেছিল মূলত ইতালিকে রক্ষা করার জন্য। রাজত্বের প্রারম্ভে প্রোটেস্টান্টদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধারণ করতে হয়েছিল। সব মিলিয়ে বলা যায় তার সময়কালে যুদ্ধের কলরোলে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। চার্লস যেমন বিশাল রাজত্বের অধিকারী হয়েছিলেন, তেমনি তিনি অসংখ্য উপাধিও লাভ করেছিলেন। তিনি মনে করতেন স্পেন থেকে মুরদের বিরুদ্ধে যুদ্ধ বা ধর্মযুদ্ধ করাই স্পেনের রাজার প্রকৃত কর্তব্য হওয়া উচিত। চার্লসের প্রধানমন্ত্রী 519 সালে মন্তব্য করেন যে শার্লামেনের পর খ্রিস্টীয় বিশ্বে এত বড় রাজত্বের অধিকারী আর কেউ হয়নি, কিন্তু এটা প্রকৃত সত্য ছিল না। কেননা তার শাসন ব্যবস্থার স্বরূপ বিশ্লেষণ করলে দেখি ইউরোপের কোনো রাজাই চার্লসকে তাদের প্রভু বলে স্বীকার করেননি। তাছাড়া বাস্তবিক পক্ষে সাম্রাজ্যের সেরকম কোনো অস্তিত্বও ছিল না। প্রত্যেকটি রাজ্য স্বাধীনভাবে আচরণ করত এবং চার্চ ও তাদের উপরে কোনো কর্তৃত্ব আরোপ করতে চাননি। তবে চার্লস খ্রিস্টীয় বিশ্বে ধর্মীয় ঐক্য সাধনে সচেষ্ট হয়েছিলেন। তাই তো অনেকে তাকে পশ্চিম ইউরোপের সম্রাট, সংস্কারক, তুর্কি বিতারক ও খ্রিস্টীয় বিশ্বাসের বাহক বলে মনে করতেন। প্যারা করে দেখো, সাম্রাজ্যের মূল এলাকাতেও তার প্রতিপত্তি নিয়ে ঐতিহাসিকরা প্রশ্ন তুলেছেন। সেখানে দেখি তিনি কোনো বিশেষ সাম্রাজ্যবাদী রাষ্ট্রের শাসক ছিলেন না। আবার তার তথাকথিত সাম্রাজ্যের মধ্যেও অন্তর্ভুক্ত ছিল অনেকগুলি স্বায়ত্তশাসিত রাজ্য। প্রত্যেকটি রাজ্যে তিনি আলাদা উপাধিতে পরিচিত ছিলেন। তিনি তার শাসনাধীন রাজ্যগুলিকে কোনো এক ধরনের প্রশাসনিক ব্যবস্থা আরোপ করেননি। সম্পদ, জনসংখ্যা ও অর্থের নিরিখে চার্লস ইউরোপের সব থেকে বড় শাসক রূপে পরিগণিত হলেও পৃথক শক্তি ও দুর্বলতার উপরে চার্লসকে নির্ভর করতে হয়। সুতরাং দেখা যায় যে সম্রাট পঞ্চম চার্লস তার সাম্রাজ্যে এক ধর্ম প্রতিষ্ঠার যে উদ্যোগ গ্রহণ করেছিলেন তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছিল। 30 বছরের যুদ্ধের পরও 1648 সালে স্বাক্ষরিত ওয়েস্টফেলিয়ার চুক্তির আগে জার্মানিতে প্রত্যাশিত শান্তি ও সুস্থিতি প্রতিষ্ঠিত হয়নি। জার্মানির তুলনায় তিনি আবার স্পেনের শাসন ব্যবস্থার ক্ষেত্রে অনেক সাংগঠনিক প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এক্ষেত্রে স্পেনের উপনিবেশগুলিকে বিশেষ সাহায্য করেছিল।
অন্যদিকে চার্লসের অধীন সিসিলি ছিল সামন্ততান্ত্রিক রাজ্য, হল্যান্ড ছিল স্বায়ত্তশাসিত যুদ্ধরাজ্য যেখানে অভিজাতরা ছিল বিশেষ শক্তিশালী। তবে ইউরোপের সর্বত্রই ধীরে ধীরে আমলাতান্ত্রিক পরিকাঠামো গড়ে উঠেছিল। চার্লসের অধীনে রাষ্ট্রগুলির ক্ষমতা প্রতিপত্তি এবং আকার সমান ছিল না। প্যারা করে দেখো, তার শাসন ব্যবস্থায় সাম্রাজ্যের সংহতি রক্ষার জন্য রচিত পরিকল্পনাগুলি অধিকাংশ ক্ষেত্রে ব্যর্থ হয়েছিল। পবিত্র রোমান সাম্রাজ্যের ব্যর্থতার এই তালিকা ছিল দীর্ঘ। তিনি স্পেনে স্বৈরাচারী প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, কারণ স্পেনবাসীকে তার অনুগত বলে মনে হয়নি। জার্মানিতে তিনি বহিরাগতদের মতো আচরণ করতেন, কারণ জার্মান সামন্ত প্রভুদের সহ্য করা এমনকি দমন করাও তার পক্ষে অসম্ভব ছিল। আবার ইতালিতে সামান্য মতান্তর হওয়ায় রোম নগরীতে সেনা পাঠিয়ে তিনি ইতালিবাসী ও স্পেনের শত্রুতে পরিণত হয়েছিলেন। একমাত্র নেদারল্যান্ডের প্রতি ছিলেন সদয়। প্যারা করে দেখো, পরিশেষে বলা যায় পঞ্চম চার্লসের শাসনাধীন ভূখণ্ডের আয়তন ছিল ঈর্ষণীয়। আমেরিকা থেকে অর্জিত সোনার উপর পরিমাণও ছিল বিস্ময়কর। অনায়াসেই প্রাপ্য এই সম্পদ তিনি স্পেনের অর্থনীতিতে নিয়োগ করতে পারতেন, কিন্তু নানা কারণে ফ্রান্স, জার্মানি, ইতালি এবং তুরস্কের বিরুদ্ধে যুদ্ধে তা ব্যয় করেছিলেন। ফলে স্পেনীয় সমাজে এই যুদ্ধ বিগ্রহের ফলে যোদ্ধা শ্রেণীর প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। তো এই ছিল পঞ্চম চার্লসের সাম্রাজ্য বা তার সাম্রাজ্যের ধারণা, সাম্রাজ্যের চরিত্র। তার উপরে যে 10 নম্বরের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্ন উত্তর আমি এখনও দিতে পারিনি, তা খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক